শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকায় 6 বছরের মুনাফা কত। তো এটা যদি আমরা, যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, সো এটাকে যদি আমরা মুখে মুখে হিসাব করি তাহলে দেখো 7 টাকা বার্ষিক সরল মুনাফা, তো মানে 100 টাকায় 7 টাকা সুদ হয়, তাহলে 600 টাকায় কয় টাকা সুদ হয়? 642 টাকা সুদ হয়। আর 50 টাকায় কয় টাকা সুদ হচ্ছে? 7-এর হাফ কত? 7-এর হাফ হলো 3.5। তো 42 টাকা আগে পেয়েছিলাম আর এদিকে 50 টাকায় পেলাম 3.5, তার মানে আমরা টোটাল পেলাম হলো 45.5 টাকা প্রতি বছর সুদ হয়। তাহলে 6 বছরে যদি আমরা 45.5 টাকে গুণ করি তাহলে কিন্তু উত্তর আসবে 273, অর্থাৎ 6 বছরে সুদ হয় কিন্তু 273 টাকা। কনসার্ট ফর বাংলাদেশের পরিচালককে, তো কনসার্ট ফর বাংলাদেশের কথা আসলেই সব জর্জ হ্যারিসনের কথা বলে দাও, বাট এখানে বুঝতে হবে যে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভূমিকা ছিল। কনসার্ট ফর বাংলাদেশ এটার পরিচালক ছিল তোমার চার্ল সুইমার, আর জর্জ হ্যারিসন এখানে কিন্তু একজন সঙ্গীত শিল্পী, তারপর অ্যালেন ক্লিন, তারপর পণ্ডিত রবিশঙ্কর, সবাই কিন্তু কনসার্ট ফর বাংলাদেশের সাথে জড়িত, কোনো না কোনো দায়িত্ব কিন্তু পালন করছে। তো এই কনসার্ট ফর বাংলাদেশ এটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, বা এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সাপোর্ট ছিল। সো এ বিষয়ে তোমাদের A to Z ইনফরমেশন জানা লাগবে, এ বিষয় থেকে প্রশ্ন প্রায়শই আসে। আর বৃত্তের উপচাপে যে কোণটা হয় সেটা হয় তোমার স্থূলকোণ। তো সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনটা? সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রির কম যে কোণগুলো আছে এগুলোকে সূক্ষ্মকোণ বলে, আর 90 ডিগ্রির বেশি যে কোণ আছে এটাকে স্থূলকোণ বলে। আমরা যদি এটাকে যদি একটা বৃত্ত ধরি, তো এই বৃত্তের যে বড় যে অংশটা এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলবো অধিচাপ, আর যে ছোট যে অংশ এটা হবে উপচাপ। তো দেখো এটাকে বৃত্ত আমরা A থেকে B পর্যন্ত যদি বলি তাহলে এটা হলো উপচাপ, আর এইখান থেকে যে বড় যে অংশ এটাকে বলবো আমরা অধিচাপ। বাজারে 300 টাকা দিয়ে একটা বই কিনলে মনে করছো এনাফ? না, কখনোই এনাফ না, এটা কখনোই সম্ভব হয় না। বাজারে একটা মডেল টেস্টে তুমি নিজের মতো পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করবে, এই বিষয়টা কখনোই হয় না। তোমাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে জাজ করতে হবে। একটা এক্সামিনেশন হলের মতো একটা এনভায়রনমেন্ট তোমার দরকার, যে এনভায়রনমেন্টটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা যারা আমাদের এই মডেল টেস্ট ব্যাচে পরীক্ষা দিচ্ছ, তো তাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা প্রত্যেকে এই কথার আনসারটা দিয়ে যাবে। সেটা হলো, আমরা তোমাদের মডেল টেস্টে ভর্তির সময় বলেছিলাম যে তোমরা আমাদের মডেল টেস্টে 20 সেট মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20 বার ভর্তি পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে পারবে। তো তোমরা তো ফার্স্ট মডেল টেস্টে পরীক্ষা দিলে, এখন তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা আসলেই তোমরা অ্যাচিভ করতে পেরেছো কিনা এটা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি আমাদের যে সুপার মডেল টেস্টটা আমরা নিচ্ছি, এই মডেল টেস্টের প্রথম এক্সামটা কিন্তু কালকে অনুষ্ঠিত হয়েছে। তো সেটার এক্সপ্লেনেশন সহ আজকে আনসারটা বলবো। আর তোমাদেরকে, তোমরা যারা এখনো পর্যন্ত মডেল টেস্টে পার্টিসিপেট করনি, তো তাদেরকে আসলে দেখাবো যে আসলে আমাদের প্রশ্ন কোয়ালিটিটা আসলে কেমন, বা আমাদের প্রশ্ন প্যাটার্নটা আমরা কোন আঙ্গিকে আমরা মডেল টেস্টগুলো এক্সামগুলো নিচ্ছি। তো দেখো আমাদের এই মডেল টেস্ট সম্পর্কে তোমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সুতরাং তোমরা যারা আমাদের চ্যানেলের নিয়মিত অডিয়েন্স বা যারা নতুন, তারাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে অনেক বিষয় তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। আর যারা ইতিমধ্যেই আমাদের এই মডেল টেস্টে পার্টিসিপেট করেছো, তো তোমাদেরকেও প্রত্যেকেরই বলবো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করবে, কারণ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো তোমাদের জন্য খুবই দরকার। আর তোমরা অনেক প্রশ্ন করেছো এই মডেল টেস্টের কয়েকটা বিষয় নিয়ে, সেই প্রশ্নগুলো আজকের এই এক্সপ্লেনেশন ক্লাসে ইনশাল্লাহ সলভ করে দিব। তো দেখো আমাদের বাংলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে যে প্রশ্নটা করেছিলাম, তার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো জামদানি কোন ভাষার শব্দ। তো জামদানি কিন্তু একটা ফার্সি ভাষার শব্দ, তোমরা যারা শব্দ ভান্ডার সম্পর্কে পড়েছো তারা সবাই প্রায় এটা জানো। এরপর বলছে নিত্য সমাসের সমস্ত পদ, বলছে নিত্য সমাসের সমস্ত পদ কোনটা? তো নিত্য সমাস কোনটা? গ্রামান্তর, এটা কিন্তু নিত্য সমাস। আর এই যে উপনদী, এটা কিন্তু অব্যয়ীভাব সমাসের উদাহরণ। আবার মন, রূপ, মাঝি, এটা কিন্তু রূপক কর্মধারায় সমাসের একটা উদাহরণ। এরপরে আছে নর, পশু, এটা কিন্তু নিত্য কর্মধারায় সমাসের একটা উদাহরণ। তো এই বিষয়গুলো যদি তোমরা বোঝো যে কোনটা কোন সমাস, তাহলে কিন্তু খুব সহজে আনসার করতে পারবে। আর সবসময় নিত্য সমাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্নটা ছিল যে অমিত্রাক্ষর ছন্দ কোন বিদেশি কবিতার অনুসৃত, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন সেটা কার কাছ থেকে আসলে তিনি নিয়েছিলেন? তো এটা নিয়েছিলেন তিনি মূলত মিল্টনের কাছ থেকে। ইংরেজ কবি জন মিল্টন একজন মহাকাব্যের লেখক কিন্তু তিনি ছিলেন, বা মহাকবি। মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু এ কারণেই মহাকবি বলা হয়, যেহেতু মিল্টনও মহাকবি ছিলেন এবং তারই অনুসৃত অমিত্রাক্ষর ছন্দের বিভিন্ন সনেট বা মহাকাব্য কিন্তু মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছে, এই কারণে মাইকেল মধুসূদন দত্তকেও কিন্তু মহাকবি বলা হয়।
এরপর 4 নম্বরটা দেখো, নিচের কবিতা অংশটি কোন কবিতার রচনা? যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসি। তো এই যে পঙ্খোক্তিটা আছে, এই পঙ্খোক্তিটা কিন্তু ঐক্যতান কবিতা থেকে নেওয়া, আর ঐক্যতান কবিতার লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর, সুতরাং সঠিক উত্তর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 5 নম্বরে দেখো, দেওয়াল কোথায় জাহাপানা দেওয়াল সংলাপটি কে বলেছে? তো এই সংলাপটি মূলত লুৎফার, অর্থাৎ সিরাজের স্ত্রী লুৎফা, সিরাজউদ্দৌলার। তো নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তখন বলছিল যে তার চারপাশে সে দেয়াল দেখতে পাচ্ছে, অর্থাৎ অনেক বাধা দেখতে পাচ্ছে, দেওয়াল বলতে বাধাকে বোঝানো হয়েছে। তখন তার স্ত্রী লুৎফা বলছিল যে দেওয়াল কোথায় জাহাপানা দেওয়াল। তো এই উক্তিটা কিন্তু লুৎফার। এরপরে দেখো, গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করেন কে? তো অনেকে কিন্তু তোমরা এটা টি.এস. ইলিয়ট এটা আনসার করছো, বাট টি.এস. ইলিয়ট তিনি কিন্তু গীতাঞ্জলির ভূমিকা লিখছিলেন, আর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করছিলেন। এরপরে 7 নম্বর প্রশ্নটা দেখো, সুখবর শুনে সে আনন্দিত হলো, এটি কোন ধরনের বাক্য? তো এটি একটি সরল বাক্য। তো সরল বাক্যের একটা বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্যটা কি? সরল বাক্যে কিন্তু একটি মাত্র ক্রিয়া থাকে, তাই যে হলো এটাই কিন্তু এখানে একটি মাত্র ক্রিয়া। আর এরপরে দেখো 8 নম্বর, টু বি আপ অ্যান্ড ডুইং, এটা সঠিক বাংলা অনুবাদ কোনটা? তাই এটা সঠিক বাংলা অনুবাদ হলো আদা জল খেয়ে নামা। তো দেখো এই যে টু বি আপ অ্যান্ড ডুইং, এটার মূলত তখনই এই ফ্রেজটা ব্যবহার করা হয় বা এই ইডিয়ামটা ব্যবহার করা হয় যখন সাধারণত কোনো একজন ব্যক্তি, মনে করো যুদ্ধক্ষেত্রে আছে, সে আহত হয়েছে, তারপরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে অনেকটাই সংসপ্তকের মতো। আবার কোনো একটা ব্যক্তি সে খুবই ক্লান্ত, তারপরেও সে পরিশ্রম করে যাচ্ছে, এই সময়টাকে কিন্তু বলা হয় যে আদা জল খেয়ে নামা, যদি এটাকে বাংলায় বলি। আর যদি ইংরেজিতে বলি তাহলে যে ইডিয়ামটা ব্যবহার করতে হয় বা যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হলো টু বি আপ অ্যান্ড ডুইং। তো এ ধরনের বিষয়গুলো তোমাদেরকে একটু জানতে হবে, বুঝতে হবে। এই কোয়ালিটির কিন্তু প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে ফ্রিকোয়েন্টলি। এরপর 9 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো বুড়ি ছোঁয়া বাগধারাটির অর্থ কি? তো বুড়ি ছোঁয়া বাগধারাটির অর্থ হলো নামমাত্র নিয়ম পালন করা। তো দেখো এই বুড়ি ছোঁয়া এই বাগধারাটির সাথে তোমাদের এই অ্যাডমিশন টেস্টের দারুণ একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হলো তোমরা বিভিন্ন কোচিংয়ের সাথে অ্যাড আসো, তো তোমরা এই কোচিংয়ে কিন্তু ইতিমধ্যে অনেক মডেল টেস্ট দিয়েছো। তো আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, যেহেতু আমরাও অ্যাডমিশন স্টেজটা পার করে এসেছি, আমরাও বিভিন্ন কোচিংয়ের সাথে অ্যাড ছিলাম। তো এই যে বাংলাদেশের অনেক বড় বড় কোচিংগুলোতে আমি মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি, সেখানে 500 টাকা করে দিতে হতো মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য। তো আসলে এই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার ফলে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি অ্যাচিভ করেছিলাম, তো আমি অফলাইনের বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের যে কোচিংগুলো আছে এগুলোতে আমি মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি, কিন্তু তোমরা বিশ্বাস করবে না যে আমি যখন পরীক্ষা দিয়েছি কোনো জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় সেই আঙ্গিকের মডেল টেস্ট আমি কোথাও পাইনি। তো আমি যখন এ ধরনের মডেল টেস্টগুলোতে পরীক্ষা দিতাম আর তারপরে নিজেকে খুবই হতাশ লাগতো যে আসলেই এমন প্রশ্ন কখনো বিশ্ববিদ্যালয়ে হবে না, কারণ তারা যে প্রশ্নগুলো করতো সেই প্রশ্নগুলো কখনোই একটা বিশ্ববিদ্যালয়ে আসে সেই স্ট্যান্ডার্ডে এই প্রশ্নগুলো করে না, তারা যে মডেল টেস্ট নেয়। তো এই মডেল টেস্টটাই কিন্তু নামমাত্র নিয়ম পালন করা বা এই যে বুড়ি ছোঁয়া এই বাগধারার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আর আমরা তোমাদের যে মডেল টেস্টটা নিয়েছি এটা আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, এবং আমরা সবসময় এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব যে অনলাইন হোক অফলাইন হোক। আমরা যেহেতু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট আমাদের রানিং আছে, আমরা এই চ্যালেঞ্জটা নিব যে তোমরা যে কোচিংয়ে তোমরা মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো, যে কোনো কোচিং সেটা অনলাইন হোক অফলাইন হোক, আমরা তোমাদের যে মডেল টেস্টে পরীক্ষা নিয়েছি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বেস্ট স্ট্যান্ডার্ডের মডেল টেস্ট। এই চ্যালেঞ্জটা আমরা তোমাদের কাছ থেকে আগেও দিয়েছি আর আমরা এই চ্যালেঞ্জটা সবসময় নিয়েছি। তো তোমরা যারা মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো, বিশেষত 163 জন তোমরা পার্টিসিপেট করেছিলে, তো এই 163 জনের প্রত্যেকেই তোমাদের কাজ হলো তোমরা কমেন্ট করবে যে তোমাদের জন্য আমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আদলে যে মডেল টেস্টটা পরীক্ষা নিয়েছি, প্রথম মডেল টেস্টটা নিয়েছি, আর এটার এক্সপ্লেনেশন কিন্তু আজকে আমরা দিচ্ছি। ইউটিউবে কিন্তু শুধুমাত্র এই ফার্স্ট এক্সপ্লেনেশনটা থাকবে, আর বাকিগুলো কিন্তু সবই গ্রুপেই থাকবে, সিক্রেট গ্রুপে। উত্তরগুলোও গ্রুপে থাকবে, মডেল টেস্টগুলোও গ্রুপে থাকবে, আনসারগুলো কিন্তু আর বাইরে আসবে না। তো তোমাদের কাজ হলো তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে যে আসলেই তোমরা তোমাদের প্রত্যাশিত মডেল টেস্ট পাচ্ছ কিনা, মানে তোমরা আমাদের কাছে যে প্রত্যাশাটা তোমাদের ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি ধরনের প্রশ্ন হবে বা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, যেটা যে কোনো স্টুডেন্টের সব থেকে বড় যে প্রত্যাশাটা থাকে সেটা হলো একটা স্ট্যান্ডার্ড মডেল টেস্টে পরীক্ষা দেওয়া। তো তোমরা সেই স্ট্যান্ডার্ড মডেল টেস্টে আসলে পরীক্ষা দিতে পারছো কিনা এটা প্রত্যেকেই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি নাও পারো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটা একটা রিভিউর মতো। তুমি যদি মনে করো যে না আমি ভাইয়াদের কাছ থেকে ভালো সাপোর্ট পাচ্ছি, সো তোমার অবশ্যই তোমার একটা মোরাল রেসপন্সিবিলিটি যে তোমার এই বিষয়টা আমাদেরকে জানানো, যে আমরাও যেন তোমাদের এই বিষয়গুলো দেখে যেন অনুপ্রাণিত হই। আবার যদি আমাদেরও কোনো ল্যাকিংস থাকে সেটা অবশ্যই তোমার বলা উচিত, তাহলে যেন আমরা এই বিষয়গুলো ফাইন্ড আউট করে আমাদের ভুলগুলো আমরা শোধরাতে পারি। সুতরাং তোমরা যারা 163 জন মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই
তোমরা কমেন্ট করবে যে আমাদের যে মডেল টেস্টগুলো আমরা নিচ্ছি এটা আসলে স্ট্যান্ডার্ড কিনা, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, তোমরা যে মডেল টেস্টে পরীক্ষা দিচ্ছ এখানে আমাদের আসলে কোনো বিষয়গুলোতে আরও বেশি ইমপ্রুভ করার আছে কিনা, এই বিষয়গুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অনেকগুলো প্রশ্ন করছো, গ্রুপে অনেক কথা বলছো, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছো। তোমাদেরকে সবাইকে বলবো যে তোমরা তোমাদের মতামতগুলো, তোমাদের অপিনিয়নগুলোকে তোমরা কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ এই কমেন্ট থেকে আমরা যদি আমাদের কোনো আরও ইমপ্রুভমেন্টের থাকে সেগুলো করার চেষ্টা করব। আর যদি আসলে একটা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট আমরা নিতে পারি, সেটার জন্য নতুন যারা এখনো পর্যন্ত আসলে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিচ্ছে বা যারা মডেল টেস্টগুলো পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে না, তারাও যেন এই বিষয়গুলো ফিল করতে পারে। তো দেখো, আমি যে আমার এক্সপিরিয়েন্সটা বলছিলাম, তো আমি যখন বিভিন্ন বড় বড় বাংলাদেশের সব থেকে নাম করা কোচিংগুলোতে আমি পরীক্ষা দিয়েছি, বাট তোমরা বিশ্বাস করো আমি অনেকগুলো মডেল টেস্ট বইও কিনছি, কোথাও আমি বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা প্রশ্ন আসবে এই আদলের কোনো মডেল টেস্ট আমি পাইনি। তোমরাও এখনো, আমি চ্যালেঞ্জ দিতে পারি, তোমাদের বাজারে যে প্রচলিত বইগুলো আছে মডেল টেস্টের জন্য, এই বইগুলো যদি তোমরা দেখো, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা কখনোই কাঙ্ক্ষিত তোমাদের তোমাদের প্রত্যাশা অনুযায়ী তোমরা এই বইগুলোতে মডেল টেস্ট পাবে না। কারণ এই বইগুলো যেটা করছে, এই যে বুড়ি সোয়া দায়িত্ব পালন করছে, অর্থাৎ নামমাত্র নিয়ম পালন করে গেছে বা দায়িত্ব পালন করে গেছে। তো দেখো, আমার ওই এক্সপিরিয়েন্স থেকে আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে আমি যদি কখনো প্রশ্নকর্তা হই তাহলে অবশ্যই স্টুডেন্টদের জন্য এমন প্রশ্ন করব যেন একটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসে হবু ওই স্ট্যান্ডার্ডের জন্য প্রশ্ন হয়। স্টুডেন্টরা যেন আসলে তারা এই মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার মাধ্যমে যেন তারা নিজেকে যাচাই করতে পারে, না আমরা আসলেই একটা এক্স্যাক্ট স্ট্যান্ডার্ড মডেল টেস্টে পরীক্ষা দিয়েছিলাম, যেটা আমাদের অ্যাডমিশনে সাপোর্ট দিয়েছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে ত্বরান্বিত করেছিল। এরপর দেখো 10 নম্বর, কনুই থেকে কবজি পর্যন্ত এক কথায় প্রকাশ, এটা হবে হলো এ নম্বর, অর্থাৎ প্রকোষ্ঠ। আর রত্নি হলো কনুই থেকে বৃদ্ধাঙ্গুলির শেষ পর্যন্ত, এই অংশটাকে বলা হয় রত্নি। এরপরে দেখো 11 নম্বর, উত্তর মিশরের সুপ্রাচীন নগরী আলেকজান্দ্রিয়া, এটা কিন্তু তোমাদের টেক্সট বুকেরই প্রশ্ন, জাদুঘর যে গল্পটা আছে এই গল্প থেকে কিন্তু আসছে। এরপর 12 নম্বর দেখো, ওই তো ঘর পানে ছুটেছে, এখানে পানে, তো পানে দেখো, পানের কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নাই, যেহেতু যে শব্দের নির্দিষ্ট অর্থ থাকে না সেটাকে আমরা অব্যয় বলি, বাট এই পানে এটা কিন্তু একটা অনুসর্গ। পানেটা সরাসরি আমরা অনুসর্গ হিসেবে আমরা জানি, এটাকে যদি আমরা পদ প্রকরণের ক্লাসিফিকেশনে আমরা নিয়ে আসি তাহলে কিন্তু অনুসর্গ। তো যেহেতু এখানে অব্যয় আছে, অনুসর্গ আছে, বাট স্পেসিফিক এটা কি, এটা কিন্তু অনুসর্গ। যদি অনুসর্গ না থাকতো তখন তুমি অব্যয়টাকে আনসার করতে পারতে, বাট যেহেতু এখানে অনুসর্গ দেওয়া আছে, সো তুমি এখানে অব্যয়টা আনসার করতে পারবে না, অনুসর্গটাই তোমাদেরকে আনসার করতে হবে। এরপরে 13 নম্বর দেখো, কবির কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি, এটা কোন ধরনের বাক্য? দেখো এখানে আর আছে, তো যেহেতু আর আছে সেহেতু এটা কিন্তু একটা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। তো এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে, আর বাট অথবা এই শব্দগুলো থাকলে কিন্তু সেটা যৌগিক বাক্য হয়ে যায়, যেটা ইংরেজি হলো কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে 14 নম্বর দেখো, 14 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বর, কাদম্বিনী, কাদম্বিনী মানে হলো মেঘ, তো এখানে কিন্তু সরাসরি কোনো আনসার দেওয়া নেই। তো এই প্রশ্নটা আমরা কেন দিয়েছি, কারণ এখানে তোমাদের একটা সতর্কতা দিয়েছি। সতর্কতা হলো, দেখো অনেক সময় তোমাদের এমন একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে যেটার আনসার কিন্তু 4টা অপশানে থাকবে না, অর্থাৎ এটা দ্বারা তোমার যাচাই করা হবে যে তুমি আসলে এই প্রশ্নের প্রতি কতটা কনফিডেন্ট। তুমি যখন খুব বেশি কনফিডেন্ট তখন কিন্তু তুমি যেটা করবে যে এটা কিন্তু তুমি স্কিপ করে যাবে, এটা আনসার করবে না। আর যে দেখো কনফিডেন্ট থাকবে না সে কিন্তু এখানে যে কোনো একটা আনসার করবে। তো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট? তো এই ধরনের সব প্রশ্ন আসার সম্ভাবনা আমি যদি বলি তাহলে 0.5% অনলি, অর্থাৎ যদি 200টা প্রশ্ন থাকে সেখানে একটা প্রশ্ন এই জাতীয় প্রশ্ন আসতে পারে, অপশানে কোনো আনসার, সঠিক আনসারটা থাকবে না। এটা তোমার একটা আইকিউ বলা যেতে পারে, যে তোমার বুদ্ধিমত্তা যাচাই করারও একটা প্রশ্ন। তো এটার মানে এই নয় যে তোমরা যখনই কোনো একটা প্রশ্নের উত্তর পাবে না বা আনসার পাবে না তখন যে এমন মনে করে নিবে যে এই প্রশ্নের মনে হয় আনসার নাই, এটা মনে হয় আমার আইকিউ যাচাই করার জন্য করেছে। বিষয়টা কিন্তু মোটেও এমন হয় না, এটা কিন্তু খুবই কম হয়। বাট অ্যাডমিশন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এমন প্রশ্ন হয় যেটা সঠিক আনসারে দেওয়া থাকে না। যেহেতু আমাদের প্রথম ক্লাসটা আমরা এক্সপ্লেইন করব, এজন্য এ ধরনের একটা প্রশ্ন দিয়েছিলাম যেন তোমরা এ বিষয়ে অ্যালার্ট থাকো, যে তোমার বুদ্ধিমত্তাও কিন্তু এভাবে যাচাই করা হতে পারে। সঠিক উত্তর না দিয়ে, 4টা অপশানে সঠিক উত্তর না দিয়ে কিন্তু তোমাকে যাচাই করা হতে পারে যে তুমি আসলেই কতটা কনফিডেন্ট। তো এরপরে 15 নম্বর দেখো, তলব কিয়া অভিযানে হোগা, উক্তিটা কার? এটা কিন্তু পিয়নের উক্তি। তোমরা যারা রেইনকোট গল্পটা পড়েছো তারা কিন্তু এটা খুব সহজে আনসার করতে পেরেছো। নত্যবিধি অনুসারে
ক্ষেত্রে অশুদ্ধ বানানগুচ্ছ, এই যে সি নম্বর নির্নিমেষ এবং দূরবীন। তো দূরবীন দেখো এটা কিন্তু একটা ফার্সি শব্দ, আর ফার্সি শব্দ মানে বিদেশি শব্দ, বিদেশি শব্দের কিন্তু এই যে নত্যবিধান খাটে না, অর্থাৎ মধ্যাহ্ন ব্যবহার করা যাবে না। মধ্যাহ্ন ব্যবহার করতে হবে কিন্তু শুধুমাত্র সংস্কৃত শব্দের ক্ষেত্রে, যা সহজে মাথা নোয়ায় না, এক কথায় প্রকাশ কী হবে, দুর্বিন্নিত। তো এটা হলো এক কথায় প্রকাশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে বিরোচন অংশ বা এক কথায় প্রকাশ থেকে প্রচুর প্রশ্ন করে, সো এই বিষয়ে তোমাদের কেয়ারফুল থাকতে হবে। 18 নম্বর দেখো, উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে কোন সমাস হয়? এটা হলো রূপক কর্মধারায়। তো রূপক কর্মধারায় ডেফিনেশন বা সংজ্ঞা যারা তোমরা পড়ছো তারা কিন্তু এটা খুব সহজে আনসার করতে পারবে। আর এরপর দেখো, পরের রস্বই বা রস্য ধ্বনি আগে উচ্চারিত হলে আগে পরিবর্তিত হয়, উচ্চারিত হলে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়? তো এটা কিন্তু অপিনীতি। তো এই যে ধ্বনি পরিবর্তন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই যে অপিনীতি সংজ্ঞা যারা তোমরা পড়ছো তারা কিন্তু এটা আনসার করতে পারছো। এরপরে দেখো, পরিভাষা থেকে একটা প্রশ্ন ছিল। তো ইউজাজার মানে সুদখোর, এটাও ঠিক আছে। ওয়েন্ড মিল মানে কিন্তু বায়ুচক্র, এটাও ঠিক আছে। ভার্টিক্যাল মানে উলম্ব, এটাও ঠিক আছে। বাট যেটা ঠিক নাই, বেঠিকটা চেয়েছে যেহেতু, ঠিক নাই, সেটা হলো স্যাটার্ন বা শয়তান, এটা কিন্তু ঠিক নাই। স্যাটার্ন মানে হলো শনি, শনি গ্রহের ইংরেজি কিন্তু এটা, সো এটা কিন্তু ঠিক নাই। এরপরে দেখো, আমরি বাংলা ভাষা, এখানে কি প্রকাশ পেয়েছে? তো এখানে দ্বারা কিন্তু আনন্দ প্রকাশ পেয়েছে। আর এই মরি, এটাও কিন্তু একটা অব্যয়। তো আমরি বাংলা ভাষা, আমরা বাংলা ভাষাকে পেয়ে অনেক বেশি আনন্দিত, এই বিষয়টাই মূলত এখানে প্রকাশ পেয়েছে। এরপরে 22 নম্বর শব্দটা দেখো, যে জাদুঘর শব্দের মিশ্রণ কোন শব্দে পাওয়া যাচ্ছে? তো জাদুঘর, জাদু কিন্তু ফার্সি আর ঘর হলো বাংলা, সো সঠিক উত্তর কিন্তু আমরা বলতে পারি সি নাম্বার। এরপরে দেখো 23 নম্বর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সার্বজনীন শব্দের অর্থ প্রকাশ করে যেটি, তো এটার সি নাম্বার হলো, উত্তর হলো বারোয়ারি। তো যারা তোমরা সনাতন ধর্ম অবলম্বী, তো তারা কিন্তু এই প্রশ্নটা হয়তো খুব সহজে আনসার করতে পেরেছো, কারণ তোমরা হয়তো দেখবে যেহেতু বাংলাদেশে অনেক সনাতন ধর্ম অবলম্বী অনুসারী আছে, সুতরাং আমরা কিন্তু যখন শারদীয় দুর্গা পূজার কথা বলা হয় তখন কিন্তু লেখা থাকে যে সার্বজনীন দুর্গা উৎসব। তো এই সার্বজনীন দুর্গা উৎসবও লেখা থাকে, আবার কখনো কখনো দেখবে যে বারোয়ারি দুর্গা উৎসব। তো এই যে বারোয়ারি এবং সার্বজনীন, এই দুইটা কিন্তু সমার্থক শব্দ, যে কারণে কিন্তু সার্বজনীনও থাকতে পারে, বারোয়ারিও থাকতে পারে। এরপরে দেখো, জৈনিক, এটা কোন ধরনের সমাস নিষ্পন্ন শব্দ? তো এটা একটা কর্মধারায় সমাস নিষ্পন্ন শব্দ। এরপরে দেখো, তা, সে, তো, বাপু, এসব থেকে শত হাত দূরে বাক্যে শত শব্দটির ব্যবহৃত হয়েছে কি? শত শব্দটি হলো পরিমাণবাচক শব্দ। তো এই যে তোমাদের সংখ্যাবাচক, অঙ্কবাচক, তারিখবাচক, পুরাণবাচক, এই বিষয়গুলো একটু বুঝতে হবে। অঙ্কবাচক শব্দ কোনগুলো? যেমন আমি যদি শুধুমাত্র বলি যে 1, 2, 3, 4, 5, মানে জাস্ট সংখ্যায় লিখলাম যে 1, তারপরে আমি যদি 2, 3, 4, 5 এভাবে আমি যদি লিখি, তাহলে এটা হবে অঙ্কবাচক শব্দ। আর তারিখবাচক শব্দ কোনটা? আমরা যদি বলি পহেলা, দোসরা, তেসরা, তো এই ধরনের শব্দগুলো কিন্তু তারিখবাচক শব্দ। আর দেখো, পুরাণবাচক শব্দ কোনটা? আমরা যদি বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে এটা কিন্তু পুরাণবাচক শব্দ। আর পরিমাণবাচক শব্দ হলো আমরা যখন যখন আমরা সংখ্যায় লিখব তখন কিন্তু সেটা অঙ্কবাচক হবে, আর ওটাকে যখন আমরা কথায় লিখবো, অর্থাৎ এক লিখবো, অর্থাৎ যেমন শতকে দেখো তারপর শত হিসাবে লেখা হয়েছে, তখন কিন্তু সেটা পরিমাণবাচক শব্দ হয়ে যাবে। তো এরপরে 26 নম্বর দেখো, মানুষ ক্রোধিত হলে তার কাণ্ডজ্ঞান লোপ পায়, বাক্যটি কোন প্রকারের? তো এটাও কিন্তু সরল বাক্য, কারণ এখানে প্রথমত আমরা কোনো অব্যয় বা কনজাংশনের কিন্তু কোনো ব্যবহার নাই, আর দ্বিতীয়ত এখানে কিন্তু একটিমাত্র যৌগিক ভার্ব আছে, সেটা হলো লোপ পায়, এছাড়া কিন্তু আর কোনো ভার্ব নাই। এখানে হলে, এটাও কিন্তু ইনফিনিটিভ আকারে আছে। এবার 27 নম্বর দেখো, শেখ মুজিবুর রহমান তার রচনায় দেশ ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয় বলে উল্লেখ করেছেন। তো কখন উল্লেখ করেছেন? যখন শাসকরাই যখন শোষক হয় তখনই কিন্তু এই কথাটা বলেছে। তো তোমরা যারা 52 দিনগুলি গল্পটা পড়ছো তারা কিন্তু এটা খুব সহজে আনসার করতে পেরেছো। এরপর দেখো, রিক্তের বেদন বাগধারাটির অর্থ কি? শূন্যতা। যারা তাহারেই মনে পড়ে কবিতাটা পড়েছো তারা কিন্তু খুব সহজে হয়তো বিষয়টা বুঝতে পেরেছো। তো 29 নম্বর প্রশ্ন, এটা আছে আমাদের ইংরেজি পার্ট, এখান থেকে শুরু হবে। তো আমরা 28টা কিন্তু বাংলার প্রশ্ন পেলাম, এবার 28টা ইংরেজির প্রশ্ন থাকবে এবং 24টা জিকের প্রশ্ন। তো আমাদের যে ইংরেজি পার্টের যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটু আমরা সলভ করি। তো আই স হিম গোয়িং টু মার্কেট, মেক ইট কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ডের প্রসঙ্গ যখনই চলে আসবে তখন কিন্তু অ্যান্ড যেখানে আসে, দেখো অ্যান্ডের প্রসঙ্গ অ্যান্ড বাট ওয়ারের আসবে। তো এখানে দেখো হু আছে, আর হু থাকলে কিন্তু সেটা কমপ্লেক্স হয়ে যায়, সো কিন্তু এটা সঠিক না। আর এখানে টু প্লাস ভার্ব আছে, অর্থাৎ ইনফিনিটিভ আছে, সো এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের ভিতরে পড়ে। তো আমরা এ অথবা সি যে কোনো একটা আনসার করব। তো যেহেতু দুইটার যে কোনো একটা সঠিক হবে, এখন আমরা একটু দেখি কোনটা সঠিক। তো এ নাম্বারে দেখো, আই স হিম হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তো এটা কিন্তু আমরা উপরের যে সেন্টেন্সটা আছে সিম্পল সেন্টেন্স, এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে এটাই কিন্তু সঠিক। আর সি নাম্বারটা ভুল কেন? দেখো এখানে হ্যাজ টু আছে, হ্যাজ টু হলো
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার। তো হ্যাজ টু যেহেতু আছে আর এই পাশে কিন্তু দেখো স আছে, সো টেন্সের যে প্যারালাল এই বিষয়টা কিন্তু মেনটেন করা হয়নি, অর্থাৎ প্যারালিজম কিন্তু মেনটেন করা হয়নি, সো সি নাম্বারটা কিন্তু ভুল। এরপরে 30 নম্বর দেখো মেনি প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লাস। তো প্রিফার টু মানে অধিকতর গুরুত্ব দেওয়া বা প্রায়োরিটি দেওয়া, তো এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে 31 নম্বর দেখো এ ডে অন মার্স। তো এ ডে অন মার্স, এই মার্স মানে মঙ্গল গ্রহ। তো এটা কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে যে এখানে হেড ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড কিন্তু এ ডে, আর সবসময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুসারে হেড ওয়ার্ড অনুসারে কিন্তু ভার্বের ব্যবহার করতে হয়। তো আমরা যেহেতু এ ডে এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আছে, সো আমরা কিন্তু সঠিক উত্তরে আমরা ইজ নিতে পারি অথবা ওয়াজ নিতে পারি। তো আমরা কোনটা নিব, দেখো আর কিন্তু আমরা নিতে পারি না। কেন আর নিতে পারি না, কারণ যেহেতু হেড ওয়ার্ড সিঙ্গুলার আছে, সো আর আমরা নিতে পারি না, আর এখানে কিন্তু একটা ভার্বের ব্যবহার করা লাগবে এই সেন্টেন্সে। সো নট ডিটাও কিন্তু আমরা নিব না, কারণ এখানে কোনো ভার্ব নাই, সো আমরা এ অথবা সি যে কোনো একটা নিব। তো এবার আমরা দেখি এ ডে অন মার্স, তো আমরা ইজ অথবা ওয়াজের যে কোনো একটা নিলাম। এরপরে স্লাইটলি ড্যাশ দ্যান এর ডে অন আর্থ। তো দ্যান যেহেতু আছে তার মানে কিন্তু এটা কম্পারেটিভ ডিগ্রিতে চলে যায়, আর কম্পারেটিভ ডিগ্রি কোনটাতে আছে, এ নম্বরে আছে, সো সঠিক উত্তর কিন্তু এ নম্বর, অর্থাৎ ইজ লঙ্গার। তো এই ধরনের বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। এরপর 32 নম্বর দেখো হিজ অ্যাসেন্ট ইজ নট ড্যাশ ইন ইংলিশ। তো এখানে ইনাপের একটা ব্যবহার মূলত দেখানো হয়েছে। তো ইনাপ এমন একটা অ্যাডভার্ব যেটা কিন্তু সবসময়ই কোনো একটা অ্যাডজেক্টিভের পরে বসে ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর্থাৎ ইনাপ অধিকাংশ ক্ষেত্রে পোস্ট মডিফাই করে। তো ইনাপ আমরা কোথায় কোথায় পোস্ট মডিফাই করছে দেখি, আমরা সি নাম্বারে এটা পোস্ট মডিফাই করছে, শুধুমাত্র সি এবং এ নাম্বারে পোস্ট মডিফাই করছে, বাট এখানে কিন্তু অ্যাজ আছে, অ্যাজ হিসাবে কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর দিবে না, কারণ ইনাপটা কিন্তু সরাসরি ইনাপ হিসাবেই ব্যবহৃত হয়ে এটা কিন্তু এই যে অ্যাকুরেট এই যে অ্যাডজেক্টিভ আছে এটাকে মডিফাই করে, সুতরাং সঠিক উত্তর হলো সি নাম্বার। এরপরে 33 নম্বর যে প্রশ্নটা আছে দেখো অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন। তো দ্য বোল্ড ফেস্ট ওয়ার্ড ইজ, তো এই যে ইলেক্টেড এটাকে আন্ডারলাইন করা হয়েছে। তো এই আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তো ইলেক্টেড দেখো এই যে মেম্বার এটা কিন্তু নাউন, আর নাউনের আগে কোনটা বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, আর ইলেক্টেড মানে নির্বাচিত, এটা কিন্তু একই সাথে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, সো এটা কিন্তু খুব সহজে আমরা বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে 34 নম্বর আছে আই হ্যাভ নো ডাউট ড্যাশ ইজ অ্যাবিলিটি। তো ডাউট অফ এটা একটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু জাস্ট মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলো যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু ভালো করতে পারবে না যদি মুখস্থ না করো। সো তোমাদের এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। এরপর 35 নম্বর দেখো দ্য সিনোনিম অফ ইনকম্পিটেবল। তো ইনকম্পিটেবল মানে অযোগ্য, তো আনসুইটেবল মানে কিন্তু আমরা বলতে পারি যে অনুপযুক্ত, আর ইনকম্পিটেবলের যদি এক্সাক্ট বাংলা বলি তাহলে কিন্তু হয় বেমানান, তো সিনোনিম হিসেবে কিন্তু আনসুইটেবল এটাই কিন্তু বেস্ট আনসার হবে। এরপরে 36 নম্বরটা দেখো আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, বলছে সন্ধ্যার পরে আমি খুব কদাচিৎ বাইরে যাই। তো হার্ডলি এই শব্দটার বাংলা কিন্তু কদাচিৎ, তো কদাচিৎ কোথায় আছে, ডি নাম্বারে আছে, সো এটা কিন্তু সঠিক উত্তর হবে ডি। এবার 37 নম্বর দেখো অলদো হি ফিল্ড ভেরি ড্যাশ হি স্মাইল্ড ড্যাশ। তো আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপে কোনটা নিতে পারি, তো দেখো এখানে ভেরি আছে, ভেরিটা কি, ভেরি একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে কি বসতে পারে, অ্যাডভার্বের পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। তো অ্যাডজেক্টিভ কোনটাতে আমরা একটু দেখি, দেখো হাংরি সিতে অ্যাডজেক্টিভ আছে এবং ডিতেও কিন্তু অ্যাডজেক্টিভ আছে, এ এবং বিতে কিন্তু আছে অ্যাডভার্ব, সো আমরা এ এবং বি আনসার করব না, সি এবং ডির ভিতরে যে কোনো একটা আনসার করব। তো হি স্মাইল্ড, এই যে স্মাইল্ড এটা কিন্তু ভার্ব, তো ভার্বের পরে কিন্তু স্মাইল কিন্তু একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সুতরাং এর পরে যেটা বসবে সেটা কিন্তু একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হবে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু আছে ডিতে, সো আমরা কিন্তু সঠিক উত্তর বলতে পারি হাংরি ইন এ ফ্রেন্ডলি ম্যানার। এটা যদি আমরা এই ফিল ইন দ্য গ্যাপে ব্যবহার করি তাহলে দেখো কি বাংলাটা হয়, অলদো হি ফিল্ড ভেরি, যদিও সে খুবই হাংরি যদি নিই তাহলে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল, হি স্মাইল্ড সে হাসছিল, ইন এ ফ্রেন্ডলি ম্যানার একটা বন্ধুত্ব সুলভ ভাবে। তো এই যে ফ্রেন্ডলি এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আর ফ্রেন্ডলিকে যখন অ্যাডভার্ব করতে হয় তখন কিন্তু ইন এ ফ্রেন্ডলি ম্যানার এই ফ্রেজটা ব্যবহার করতে হয়, সো এই বিষয়ে তোমাদের কেয়ারফুল থাকতে হবে। এরপর 38 নম্বরটা দেখো হুইজ অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে, সো এতে আছে সাবজেক্টিভ ফর্ম, বিতেও আছে সাবজেক্টিভ ফর্ম, এই দুইটা ভুল। অবজেক্টিভ ফর্ম আছে সি এবং ডিতে। এখন সি এবং ডিতে দেখো এক জায়গায় আছে প্রথমে ফার্স্ট পারসন আর ডিতে আছে প্রথমে থার্ড পারসন। তো লেটের পরে নিয়ম হলো প্রথমে থার্ড পারসন এবং
পরবর্তীতে ফার্স্ট পারসন আসবে, যখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের প্রসঙ্গ চলে আসবে তখন লেটের পরে আগে থার্ড পারসনটাকেই তোমাকে ব্যবহার করতে হবে, এটা কিন্তু রুল। এবার 39 নম্বর দেখো, ডক্টর সাজেস্ট দ্যাট শি নট ড্যাশ। তো এই প্রশ্নটা নিয়ে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করছো। সাজেস্ট এই ভার্বের পরে বা সাজেস্টেড যেটাই হোক না কেন, এই ভার্বের পরে যদি সরাসরি ভার্ব আসতো তাহলে কিন্তু স্মোকিং হয়ে যেত। আর যেহেতু এর পরে ড্যাট আসছে, এরপরে ড্যাট থাকার কারণে এটা কিন্তু সরাসরি স্মোক হবে, অর্থাৎ এটার কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না। অর্থাৎ এই যে ভার্ব ওয়ান, এটার কিন্তু তুমি ইয়েস বা ইয়েসও যোগ করতে পারবে না। দেখো এখানে কিন্তু শি আছে, তারপরেও কিন্তু আমরা স্মোকসও ব্যবহার করতে পারছি না, শুধুমাত্র স্মোক যেটা আছে বেস্ট ফর্মটাই তোমাকে ব্যবহার করতে হবে। তো এটা হলো সাবজেক্টিভ। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে যে সাবজেক্টিভের কিছু কিছু বিষয় থাকে, কিছু কিছু ওয়ার্ড ভার্ব থাকে যেগুলোর পরে ড্যাট ক্লাস আসলে কিন্তু সেটার কিন্তু ভার্বের বেস্ট ফর্ম ব্যবহার করতে হয়। তো এই বিষয়টা আশা করি তোমাদের কাছে সবার ক্লিয়ার। যদি সাজেস্টের পরে ভার্ব আসতো সরাসরি স্মোকিং ব্যবহার করতে হতো, যেহেতু ড্যাট আছে সো তোমাকে স্মোক ব্যবহার করতে হবে। শি থাকার সত্ত্বেও তুমি কিন্তু স্মোকসও ব্যবহার করতে পারবে না, এই বিষয়ে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। তো এরপরে 40 নম্বর আছে, দেখো এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। তো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু শুধুমাত্র যে ইফ দিয়ে হয় বিষয়টা কিন্তু এমন নয়, হ্যাড দিয়েও কিন্তু থার্ড কন্ডিশনাল প্রকাশ করা যায়। আর থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে দ্বিতীয় ক্লাস কিন্তু উড হ্যাভ হয়, সো সঠিক উত্তর কিন্তু সি। তো এরপরে 41 নম্বর দেখো, অ্যান্টোনিম অফ ম্যালিক। তো ম্যালিক এটার বাংলা অর্থ হলো বিদ্বেষ, আর এটার যদি আমরা অ্যান্টোনিম ধরি তাহলে হলো বিনাইন। বিনাইন হলো সদাই বা কৃপাময়, এ ধরনের অর্থ প্রকাশ করে। আর এরপরে 42 নম্বর দেখো, দ্য প্যাশেন্ট উইল ড্যাশ সুন। বলছে রুগী খুব দ্রুত কি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো সুস্থ হওয়ার ইংরেজিটা কি, কাম রাউন্ড। এটা কিন্তু গ্রুপ ভার্ব। তো গ্রুপ ভার্ব কাম রাউন্ড মানে সুস্থ হওয়া। এরপরে 43 নম্বরটা দেখো, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। তো হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছিল, হোয়াই আই ওয়াজ লেট, কেন আমি দেরি করেছি। তো এটা কোন ধরনের ক্লাস, আন্ডারলাইনকৃত ক্লাসটা কোন ধরনের ক্লাস। তো এটা কিন্তু একটা নাউন ক্লাস। তো এটা নাউন ক্লাস কেন, এটা নাউন ক্লাস এই জন্য কারণ দেখো আস্কড এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা হলো মি আর একটা হলো হোয়াই আই ওয়াজ লেট। আমি যদি আস্কডকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু মিটাও পেয়ে যাচ্ছি, যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু হোয়াই আই ওয়াজ লেট এটার কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। আর যেহেতু দুইটাই অবজেক্ট, আর অবজেক্ট কিন্তু সবসময়ই নাউন ক্লাস হিসেবে ব্যবহৃত হয়, অথবা নাউন বা প্রোনাউনই কিন্তু অবজেক্ট হয়। কোনো প্রকার অ্যাডভার্ব কিন্তু কখনো অবজেক্ট হতে পারে না, এটা কিন্তু এক্সটেনশন হতে পারে বাট অবজেক্ট হতে পারে না। এরপর 44 নম্বর দেখো, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরে কিন্তু ভার্ব আসলে সরাসরি আইএনজি যুক্ত হয়ে যায়, সো এটা কিন্তু সঠিক উত্তর হলো এ। এরপর দেখো সি, সি এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা। তো সি এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো মেরিন, আর রেভারের অ্যাডজেক্টিভ ফর্ম হলো নেভি। তো এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। যেমন টিথ, টিথ মানে কি, বা টুথ মানে কি, দাঁত। তো এটার অ্যাডজেক্টিভ ফর্ম হলো ডেন্টাল। তো কিছু কিছু বিষয় আছে যেগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে, সো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আর ওশান, ওশান মানে কিন্তু সমুদ্র, এটা কিন্তু একটা নাউন, এটা কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডই না। এরপর 46 নম্বর দেখো, লাইক হিউম্যান জু অ্যানিমালস মাস্ট হ্যাভ এ ডেন্টিস্ট ড্যাশ দেয়ার টিথ। তো দেখো মাস্ট হ্যাভ, আচ্ছা হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম ব্যবহৃত হয়, হ্যাভের পরে কিন্তু সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, সো সঠিক উত্তর কিন্তু ফিল্ড। এরপর 47 নম্বর দেখো, চার্লিন চ্যাপলিন ওয়াজ কমেডিয়ান ড্যাশ ওয়াজ দ্য বেস্ট অফ হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। তো চার্লিন চ্যাপলিন একজন ব্যক্তি, কমেডিয়ান সেও একজন ব্যক্তি। তো এই ব্যক্তির পরিবর্তে আমাদের নিচের কোন রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব, অবশ্যই আমরা হুটাকে ব্যবহার করব। এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু ব্যবহৃত হবে, কারণ কমেডিয়ান একজন ব্যক্তি হতে পারে আর ব্যক্তির পরিবর্তে হু ব্যবহৃত হয়। এরপরে বলছে সঠিক বানান কোডটা, কারেক্ট স্পেলিং। তো এই যে সিগারেট, এই যে এ নম্বরের যে বানানটা আছে এটাই কিন্তু সঠিক। এরপর 39 নম্বর, এ রেমেডি ফর অল ডিজিজ ইজ নোন অ্যাজ। তো এটার মানে সকল রোগের প্রতিষেধক, বা এটার যদি আমরা এক কথায় প্রকাশ বা এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে ইংরেজিতে, তাহলে কি বলতে পারি, প্যানাসিয়া। প্যানাসিয়া মানে সকল রোগের প্রতিকার, তো এটাকে বলা হয় প্যানাসিয়া। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2021-22 সেশনে বিউপিতে কিন্তু এই প্রশ্নটা আসছিল। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে আসে, সো এই বিষয়ে তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। তো এরপরে 50 নম্বরটা দেখো, এ পারসন হু ড্র ম্যাপস। বলছে যে ব্যক্তি ম্যাপ তৈরি করে বা ম্যাপ আঁকায় তাকে কি বলা হয়, তাকে কিন্তু কার্টোনোগ্রাফার বলা হয়। আর দেখো লেক্সিকোগ্রাফার মানে যে ডিকশনারি লেখে, জিওলজিস্ট মানে যে ভূগোলবিদ। এরপরে বলছে সানি ইজ নট হিয়ার, হি ইজ আউট ড্যাশ হিজ ব্রাদার। তো বলছে সানি এখানে নাই, হি ইজ আউট, সে বাইরে আছে, ভিজিটিং হিজ ব্রাদার। তো তার ভাইয়ের সাথে দেখা করার জন্য সে বাইরে আছে বা দেখা করতে গেছে। তো ইজ আছে, ইজের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। এরপরে 52 নম্বর দেখো, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন হোয়াইল
হি অর শি ইজ লুকিং ফর, এখানে ফিল ইন দ্য গ্যাপ আকারে আছে, কি হবে এ জব, এ জব মানে একটা চাকরি। তো এখানে দারুণ একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হলো দেখো জব এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন আর ওয়ার্ক এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। তো ওয়ার্কের কখনো কিন্তু এ ওয়ার্ক হতে পারে না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। যেহেতু জব এটা একটা কাউন্টেবল নাউন, সো এটা কিন্তু এ জব আকারে আসবে। আর এ জব আকারে মানে একটা চাকরি সে খুঁজে বেড়ায়, লুক ফর মানে খোঁজা। তো এই যে জব, এই জবের আগে কিন্তু এ বসতে পারে, বাট ওয়ার্কের আগে কিন্তু এ বসতে পারে না, কারণ ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন আর জব হলো কাউন্টেবল নাউন। এরপর 53 নম্বর ছিল দ্য ড্যাশ অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার মে বি রিলেটেড টু ওল্ড ইংলিশ ব্যালেড। তো দেখো সবসময় তোমরা একটা বিষয় মনে রাখবে, ওয়াপের আগে যদি কোনো নাউন থাকে আর তার আগে যদি কোনো আর্টিকেলের ব্যবহার আসে সবসময় তোমরা দি ব্যবহার করবে, কারণ এটা দ্বারা কিন্তু নির্দিষ্ট করে। তো কিভাবে নির্দিষ্ট করে দেখো, এইখানে বলছে দ্য মিউজিক অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার, বলছে পশ্চিমা বা পশ্চিমা দেশের গায়কদের মিউজিক। তো নির্দিষ্ট করছে যে কোন দেশের, একটা নির্দিষ্ট করে বলছে যে পশ্চিমা সিঙ্গারদের, ওয়েস্টার্ন সিঙ্গারদের কিন্তু নির্দিষ্ট করছে ওয়াপ দিয়ে। সো এখানে কিন্তু দা ব্যবহার করতে হবে। এ ধরনের বিষয়গুলো কিন্তু তোমরা প্রায়শই আর্টিকেলের ব্যবহারে তোমরা পেয়ে যাবে। এরপর 54 নম্বরের যে প্রশ্নটা আছে এটা খুবই, তোমরা এটা নিয়ে অনেক বিতর্ক করছো, তো এই বিষয়টা আমি তোমাদের এখন ক্লিয়ার করে দিব। তোমাদের এখানে কিন্তু আমি সঠিক উত্তরটাকে বলে দিই, সঠিক উত্তরটা বি। তো অনেকেই বলছো যে ভাইয়া বিটা কেন সঠিক, বিটা কেন সঠিক, আমরা তো বিভিন্ন বইতে দেখছি যে প্রথমে থার্ড পারসনের ব্যবহার করতে। তো দেখো এখানে একটা বিষয় হলো যে তোমাকে যখন দোষ স্বীকার করা হবে তখন সবসময় ফার্স্ট পারসনটাকে আগে ব্যবহার করতে হবে। তো তোমরা যারা রেফারেন্সটা দিয়েছো সেখানে কিন্তু দোষ স্বীকার করার কথা বলা হয়নি, যেমন বলা হয়েছে রহিম ইউ অ্যান্ড আই আর ইন দ্য ক্লাস। তো এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝতে হবে যে আর ইন দ্য ক্লাস, তো আমরা ক্লাসে আছি, এখানে কিন্তু কোনো দোষ স্বীকার করার বা গিলটি ফিল করার কোনো বিষয় নাই। যখনই গিলটি ফিল করার কোনো বিষয় থাকবে, দেখো এখানে পানিশমেন্টের কথা বলা হয়েছে, শাস্তি দেওয়ার কথা, নিশ্চয়ই এখানে কোনো অপরাধ আছে বা অপরাধমূলক বাক্যের ক্ষেত্রে কিন্তু সবসময় আইটাকেই আগে ব্যবহার করতে হবে। তো এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল। সো এখানে কিন্তু সঠিক উত্তর বি। আর তোমরা যে রেফারেন্সটা দিয়েছো ওটাও কিন্তু সঠিক, কারণ ওখানে কিন্তু দোষ স্বীকার করার কথা বলা হয়নি, এই কারণে কিন্তু থার্ড পারসনটাকে আগে ব্যবহার করেছো। এরপরে 55 নম্বর দেখো নিদার হার সন্স নোয়ার হার ডটার ড্যাশ পিয়ানো। তো এখানে দেখো সবসময় তোমরা একটা বিষয় মনে রাখবে যে নিদার অর বা ইদার অর, তো এই বিষয়ের ক্ষেত্রে নোয়ার বা ওয়ারের পরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। তো হার ডটার্স অনুযায়ী আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, নট হার সন্স। নোয়ারের পরে যে ওয়ার্ড বা ফ্রেজটা থাকবে সেই অনুযায়ী তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। তো হার ডটারের পরে কি বসতে পারে, প্লেস কিন্তু বসতে পারে, যেহেতু হার ডটার এটা কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে কিন্তু ভার্বের শেষে ইয়েস বা ইয়ের যোগ হয়। এরপর 56 নম্বর দেখো হোয়েন হেনরি অ্যারাইভড হোম আফটার হার্ড ওয়ার্ক অ্যাট ডে। বলছে যখন হেনরি অ্যারাইভড হোম বাড়িতে এসেছিল আফটার এ হার্ড ডে অ্যাট ওয়ার্ক, বলছে কঠোর পরিশ্রম করে। তো এখানে কিন্তু এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সের আমরা কোনটা উত্তর নিতে পারি, কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর নিতে পারি কিন্তু হিজ ওয়াইফ ওয়াজ স্লিপিং, বলছে তার স্ত্রী ঘুমাচ্ছিল। তো দেখো এখানে হোয়েন যুক্ত ক্লাসের ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় থাকে। একটা ক্লাস দেখো চলমান আছে, মানে সে যখন তার স্ত্রী ঘুমের ভিতরে ছিল এটা কিন্তু চলমান আছে, সেই সময়ই কিন্তু হেনরি বাড়িতে এসেছিল কঠোর পরিশ্রম করে। তো এখানে দুইটা টেন্সের বিষয়টা একটু দেখো, এখানে কিন্তু পাস্ট টেন্সের আছে, সো এখানে কিন্তু অবশ্যই আমাদের পাস্ট টেন্সটা নিতে হবে। আর এরপরে দেখো সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে, তো প্রথমে যে প্রশ্নটা আছে 21 দফা রসিয়তাকে, 21 দফা রসিয়তা হলো আবুল মনসুর আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এ ধরনের প্রশ্নটাই কিন্তু তোমরা এবার ফেস করতে যাচ্ছ। তো সাধারণ জ্ঞানে একটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা অনেকেই যেটা করো সেটা হলো সাধারণ জ্ঞানটাকে অনেক তুচ্ছ করো বা বাংলাটাকে তোমরা অনেক তুচ্ছ করো, যার ফলাফল কিন্তু, যার রেজাল্ট কিন্তু তোমরা আজকের এই মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারছো। তো দেখো তোমরা অনেকেই মনে করো সাধারণ জ্ঞান এটা তো দুধভাত একটা বিষয়, এটা আবার পড়া লাগে নাকি, এটা অটোমেটিক্যালি আমি আনসার করতে পারবো। বাট অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই জায়গাটাতেই কিন্তু ভুল করে, এই জায়গাটাতে কিন্তু ভালো করতে পারে না, যেটার প্রমাণ কিন্তু তোমরা আজকে পেয়েছো। আমি দেখছি তোমাদের আলাদা করে আমি এই জন্য নাম্বার চেয়েছি যেন তোমরা কোন সাবজেক্টে তোমাদের কি অবস্থা এটা জানতে পারি। তো আমি দেখছি অধিকাংশ স্টুডেন্ট সাধারণ জ্ঞানের পারফরমেন্স খুবই খারাপ, খুবই খারাপ। এই পারফরমেন্স নিয়ে কিন্তু তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, সাধারণ জ্ঞানে তোমাদের অনেক বেশি ফোকাস করতে হবে। তো একটা বিষয় দেখো, যখনই সাধারণ জ্ঞানের কোনো ক্লাস আমি দিই বা আমরা আপলোড করি
তখন কিন্তু সাধারণ জ্ঞানের ক্লাসগুলোতে খুব একটা ভিউ আসে না, মানে এটা থেকে বোঝা যায় যে স্টুডেন্টদের খুব একটা বেশি আগ্রহ নাই। অথচ সাধারণ জ্ঞান কিন্তু তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। তো তোমরা কিন্তু যারা 163 জন তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো তারা কিন্তু আসলে বুঝতে পারছো যে সাধারণ জ্ঞানে এখন থেকে তোমাদের কতটা বেশি ফোকাস করা উচিত। আশা করি সাধারণ জ্ঞানের প্রতি তোমরা আর ঢিলেমি করবে না, সাধারণ জ্ঞানের প্রতি তোমাদের অনেক বেশি জোর দিতে হবে। আমি আবারও তোমাদেরকে বলছি যে তোমরা আসলে আমরা যে প্রশ্নটা করছি এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা 23-24 সেশনে তোমরা যে প্রশ্নটা ফেস করতে যাচ্ছ হুবুও কিন্তু সেই প্রশ্নের আদলেই কিন্তু আমরা মডেল টেস্ট পরীক্ষা নিয়েছি। আর যারা কিন্তু তোমরা একটু প্রিপারেশন ভালো তারা কিন্তু বুঝতে পারছো যে এই মডেল টেস্টটা আসলে তোমাদের জন্য কতটা ইউনিক, এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড মডেল টেস্ট ছিল। কারণ অধিকাংশ স্টুডেন্ট তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাট মার্ক যদি আমি 55 ধরি, এই কাট মার্ক কিন্তু অধিকাংশ স্টুডেন্টই তুলতে পারেনি। তার মানে তুমি কিন্তু এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কিন্তু তুমি ওয়েল প্রিপার্ড না। খুবই অল্প কিছু 2 থেকে 1 জন স্টুডেন্ট পেয়েছি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বা ইকোনমিক্সের মতো সাবজেক্ট পাওয়ার মতো রেজাল্ট করতে পেরেছে। হাতে গোনা মাত্র 1 থেকে 2 জন কিন্তু ভালো মার্ক করতে পেরেছে। আর সবাই কিন্তু বেশিরভাগই অধিকাংশই কিন্তু তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত চান্স পাওয়ার মতো অ্যাবিলিটিও কিন্তু তোমাদের আসেনি। সো তোমাদের যদি এখন থেকে কেয়ারফুল না থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু পরবর্তীতে ভালো করতে পারবে না, বিশেষত অ্যাডমিশন পরীক্ষায়। আর যারা মনে করছো যে আমার এই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার দরকার কি, বাজারে তো আমি 300 টাকা দিয়ে একটা বই কিনে নিয়ে আসলে অনেক সুন্দরভাবে শত শত মডেল টেস্ট দিতে পারবো। তো তাদের জন্য যে কথাটা বলবো, দেখো তুমি বাজারের যদি তুমি 10টা বইও কেনো না কেন, আমাদের এই একটা মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার মাধ্যমে যে তুমি এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে পারবে, ওই অ্যাচিভটা তুমি বাজারে 10টা মডেল টেস্ট বই কিনেও পারবে না। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ আমরা তোমাদের এই স্টেজটা পার করে এসেছি। আমরা জানি বাজারের যে মডেল টেস্ট বইগুলো আছে এগুলো একটু আগে যে বাগধারা দেখেছিলাম না, যে বুড়ি সোয়া, যার মানে হলো নামমাত্র নিয়ম পালন করা, তা বাজারের মডেল টেস্টগুলো ওই বুড়ি সোয়া মডেল টেস্ট। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের এখন থেকে কেয়ারফুল থাকতে হবে। আর যারা মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো আমাদের, তারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো যে তোমাদের এই মুহূর্তে করণীয় কি, তোমাদের ল্যাকিংসগুলো দেখো তোমরা ফাইন্ড আউট করতে পারছো। আর তোমাদের কোন বিষয়গুলোর প্রতি এখন আরও বেশি ফোকাস করা দরকার এই বিষয়ে কিন্তু তোমরা বুঝতে পারছো। সো তোমাদের প্রত্যেকেরই কাজ হবে তোমাদের মতামতগুলো কমেন্ট করে জানাবে। আর অবশ্যই মডেল টেস্টটা তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হচ্ছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে 54 নম্বর দেখো, স্বাধীনতা জীবন, স্বাধীনতা ও সুখ কোন বিপ্লবের স্লোগান ছিল? এটা কিন্তু চীনের যে সমাজতান্ত্রিক বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল এটার কিন্তু স্লোগান ছিল মাও সেতুংয়ের নেতৃত্বে। এরপর বলছে সবথেকে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসটাই কিন্তু বিভিন্ন বিলুনের ভিতরে দিয়ে কিন্তু বিভিন্ন যে উদ্বোধনী অনুষ্ঠানগুলো করা হয় কিন্তু এই হাইড্রোজেন গ্যাস বেলুনের ভিতরে দেওয়া হয়, এটা বাতাসের থেকে হালকা হওয়ার কারণে কিন্তু উড়ে যায়। তো 60 নম্বর দেখো, বনজা শেরে বাংলা ঘাঁটি কোথায় অবস্থিত? তো একজন বলছিল যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাকি অনেক সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন হয়, আপনারা তো সাম্প্রতিক বিষয় থেকে কোনো প্রশ্ন দেননি। তো দেখো সাম্প্রতিক বিষয়গুলো থেকে অবশ্যই প্রশ্ন দিয়েছি, 4টা থেকে 5টা প্রশ্ন দিয়েছি, অথচ তোমরা এটা গেস করতে পারোনি আসলে কোনটা সাম্প্রতিক বিষয়গুলি থেকে আসছে। সো তোমাদের এখনো কত বড় বড় ল্যাকিংস আছে, এই বিষয়গুলো তোমাদের এখন ফাইন্ড আউট করতে হবে। 60 নম্বর যে প্রশ্ন এটা কিন্তু সাম্প্রতিক বিষয়েরই প্রশ্ন, কিন্তু তোমরা অনেকেই বুঝতেই পারোনি যে এটা সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন। তো এটা সঠিক উত্তর কিন্তু যে সি নম্বর, অর্থাৎ কলাপাড়া পটুয়াখালীতে কিন্তু এই ঘাঁটিটা অবস্থিত। এরপরে যে 61 নম্বর, চাকা কোন সভ্যতায় ব্যবহার করা হয়? সুমেরীয় সভ্যতায় কিন্তু প্রথম চাকা ব্যবহার করা হয়। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায়? গাজীপুরে। তো তোমরা যারা গাজীপুরের লোক আছো তারা হয়তো জানোই। এরপরে মধুমালা, এটা কোন জাতীয় উন্নত শস্যের বীজ? এটা হলো তরমুজের একটা উন্নত জাতের বীজের নাম হলো মধুবালা। চৈনিক পরিবিরাজকের মধ্যে সবাই চৈনিক পরিবিরাজক অপশানে যারা আছে, তো ফা হিয়েন তিনি কিন্তু প্রথম বাংলায় বা ভারতে কিন্তু প্রথম আসেন তিনি। এরপর দেখো 65 নম্বর, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে? তো যে বলছিল যে সাম্প্রতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসেনি, দেখো এই 65 নম্বর এটাও কিন্তু সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন, কিন্তু তুমি বুঝতে পারোনি যে এটা সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন। তো এটার সঠিক উত্তর হবে ফাতেমা ইয়াসমিন। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু একজন নারী সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এশিয়া উন্নয়ন ব্যাংকের মতো একটা এডিবির মতো একটা জায়গার বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভাইস প্রেসিডেন্টটা একজন নারী। এরপরে 66 নম্বর, এটা নিয়েও তোমরা অনেকেই বিতর্ক করছো যে কলম্বিয়া, কেউ বলছো কম্বোডিয়া। তো কলম্বিয়া দেখো, কলম্বিয়া কিন্তু আমেরিকা মহাদেশের একটা দেশ, আর কম্বোডিয়া কিন্তু এশিয়া মহাদেশের একটা দেশ। তো দুইটা কিন্তু দুই মহাদেশে অবস্থিত, আর এই কম্বোডিয়া কিন্তু আসিয়ানভুক্ত একটা দেশ। তো M19 এই যে সংগঠনটা কিন্তু মূলত কলম্বিয়ার, আর কলম্বিয়ার রাজধানীর নাম কিন্তু বাগোডা।
এটা কিন্তু উত্তর আমেরিকার একটা দেশ। আর কম্বোডিয়া এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ। সো এই বিষয়ের পার্থক্যটা তোমাদেরকে একটু বুঝতে হবে। তোমরা কিন্তু পরীক্ষার হলে এই ধরনের প্রশ্নগুলো ভুল করবে, কেয়ারফুল থাকতে হবে। 67 নম্বর দেখো, ম্যাথ থেকে একটা প্রশ্ন আছে। শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকায় 6 বছরের মুনাফা কত? তো এটা যদি আমরা, যেহেতু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, সো এটাকে যদি আমরা মুখে মুখে হিসাব করি, তাহলে দেখো 7 টাকা বার্ষিক সরল মুনাফা, তো মানে 100 টাকায় 7 টাকা সুদ হয়, তাহলে 600 টাকায় কয় টাকা সুদ হয়? 642 টাকা সুদ হয়। আর 50 টাকায় কয় টাকা সুদ হচ্ছে? 7-এর হাফ কত? 7-এর হাফ হলো 3.5। তো 42 টাকা আগে পেয়েছিলাম, আর এদিকে 50 টাকায় পেলাম 3.5। তার মানে আমরা টোটাল পেলাম হলো 45.5 টাকা প্রতি বছর সুদ হয়। তাহলে 6 বছরে যদি আমরা 45.5 টাকে গুণ করি, তাহলে কিন্তু উত্তর আসবে 273, অর্থাৎ 6 বছরের সুদ হয় কিন্তু 273 টাকা। এরপরে 68 নম্বর দেখো, আমেরিকার যে প্রেসিডেন্ট দাস প্রথা বিলুপ্ত করেন? আব্রাহাম লিঙ্কন, যিনি গণতন্ত্রের ডেফিনেশনটা দিয়েছিলেন বা গণতন্ত্রকে যিনি ডিফাইন করেছিলেন, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। এরপর 69 নম্বরে দেখো, সপ্তম নৌবরের কয়েকটি জাহাজের সমন্বয়ে কি গঠন করা হয়? তো ট্যাক্স ফোর্স গঠন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। 70 নম্বর দেখো, এটাও কিন্তু সাম্প্রতিক বিষয় থেকে আসছে। তোমরা অনেকে এটা ধরতেই পারোনি যে এটা সাম্প্রতিক বিষয়ের বলি প্রশ্ন। দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার কে? তো নারী কমিশনার মুসাম্মাদ আসিয়া খাতুন, সঠিক উত্তর। আর এটাও দেখো, যেহেতু নারী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবসময় মনে রাখবা যে প্রথম নারী যদি কেউ কোনো কিছু করে, সেটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে যায়। এরপর 71 নম্বর দেখো, সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? তো সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কিন্তু ধর্মপাল, আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কিন্তু ধর্মপাল। আর এরপর দেখো 72 নম্বর, বাংলাদেশের স্বীকৃত দ্বিতীয় ডোমেইনের নাম কি? তো ডট বাংলা। তো তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করো, তারা হয়তো ডট বিডি এই শব্দের সাথে অনেক আগে থেকে পরিচিত। তো এখন কিন্তু তোমরা এই যে দ্বিতীয় যে ডোমেইনটা হিসেবে আসছে, সেটা হলো ডট বাংলা। এখন কিন্তু ডট বাংলারও তোমরা দেখতে পাবা। এতদিন যেমন ডট বিডি তোমরা দেখছিলে বাংলাদেশি ওয়েবসাইটগুলোতে, আর এই ডোমেইন কিন্তু গুগলের কাছ থেকে কিনতে হয়। এরপরে 73 নম্বর যে প্রশ্নটা আছে, মঙ্গোলিয়া রাজধানীর নাম কি? তো উলান বাটর, এটা হলো মঙ্গোলিয়ার রাজধানী। চেঙ্গিস খানের দেশ কিন্তু মঙ্গোল রাজ্য, মঙ্গোলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান। সারা বিশ্বে যাদের নৃশংসতার কিন্তু ইতিহাস থেকে আমরা পাই। তো এরপরে 74 নম্বর যে প্রশ্নটা আছে, সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ সুপ্রিম পার্টি। এটাও দেখো সাম্প্রতিক বিষয়গুলি থেকে আসছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বিষয়গুলি থেকে 4টা থেকে 5টা প্রশ্ন করে। তো আমরাও কিন্তু তোমাদের 4টা থেকে 5টা প্রশ্ন কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি থেকে দিয়েছি। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানীর নাম হলো হেলসিঙ্কি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক কে? তো কনসার্ট ফর বাংলাদেশের কথা আসলেই সব জর্জ হ্যারিসনের কথা বলে দাও, বাট এখানে বুঝতে হবে যে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভূমিকা ছিল। কনসার্ট ফর বাংলাদেশ এটার পরিচালক ছিল তোমার চার্লস সুইমার, আর জর্জ হ্যারিসন এখানে কিন্তু একজন সঙ্গীত শিল্পী। তারপর অ্যালেন ক্লিন, তারপর পণ্ডিত রবিশঙ্কর, সবাই কিন্তু কনসার্ট ফর বাংলাদেশের সাথে জড়িত, কোনো না কোনো দায়িত্ব কিন্তু পালন করছে। তো এই কনসার্ট ফর বাংলাদেশ এটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, বা এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সাপোর্ট ছিল। সো এ বিষয়ে তোমাদের A to Z ইনফরমেশন জানা লাগবে, এ বিষয় থেকে প্রশ্ন প্রায়শই আসে। এরপরে দেখো 77 নম্বর যে প্রশ্নটা আছে, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটা? তো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ, আর বৃত্তের উপচাপে যে কোণটা হয় সেটা হয় তোমার স্থূলকোণ। তো সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনটা? সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রির কম যে কোণগুলো আছে এগুলোকে সূক্ষ্মকোণ বলে, আর 90 ডিগ্রির বেশি যে কোণ আছে এটাকে স্থূলকোণ বলে। আর অধিচাপ এবং উপচাপটা কি? তোমাদের দেখো একটা ছবি দেখিয়েছি। এই যে বৃত্তের যে, আমরা যদি এটাকে যদি একটা বৃত্ত ধরি, তো এই বৃত্তের যে বড় যে অংশটা এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলবো অধিচাপ, আর যে ছোট যে অংশ এটা হবে উপচাপ। তো দেখো এটাকে বৃত্ত আমরা A থেকে B পর্যন্ত যদি বলি, তাহলে এটা হলো উপচাপ, আর এইখান থেকে যে বড় যে অংশ এটাকে বলবো আমরা অধিচাপ। তো যদিও এটা খুবই ছোট, হয়তো তোমরা বুঝতে পারছো। এরপরে 78 নম্বর দেখো, এটাও কিন্তু সাম্প্রতিক বিষয়গুলির প্রশ্ন। 22-23 অর্থ বছরের কততম বাজেট ছিল এটা? তো এটা কিন্তু 51তম বাজেট ছিল। আর 23-24 কিন্তু 52তম বাজেট। এটাও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত যে 52তম বাজেট হলো 23-24 যে বাজেটটা। এরপর ফকির বাদশাহ নামে পরিচিত কে ছিলেন? নাসির উদ্দিন মাহমুদ শাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর সর্বশেষ যে প্রশ্নটা ছিল, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? তো যিনি সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলার স্বাধীনতার সূর্য অস্তন্নিমিত করেছিলেন, সেই লর্ড ক্লাইভই কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। দ্বৈত শাসন ব্যবস্থাটা হলো যে রাজস্ব আদায়ের ক্ষমতা থাকবে ব্রিটিশদের কাছে, আর প্রশাসনিক ক্ষমতা থাকবে বাংলার যে
তথাকথিত নবাব ছিল সেই নবাবের কাছে। এই তথাকথিত নবাবের দায়িত্বে কিন্তু মীর জাফরকেও রেখেছিল। তো দেখো আমাদের এই ছিল প্রশ্ন, 80টা প্রশ্ন করছি। তো এই প্রশ্নটা আসলে কতটা স্ট্যান্ডার্ড, এই জাজমেন্টটা দেওয়ার দায়িত্ব হলো তোমাদের। আমরা তোমাদের জন্য যে প্রশ্নটা করেছি এটা আসলেই একটা বিশ্ববিদ্যালয়ের জন্য পারফেক্ট কিনা অবশ্যই এই জাজমেন্টটা তোমরা দিয়ে যাবে। আর আমরা অবশ্যই শতভাগ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনলাইন কিংবা অফলাইন তোমরা যেখানেই মডেল টেস্ট পরীক্ষা দাও না কেন, এ ধরনের স্ট্যান্ডার্ড মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার সুযোগ তোমাদের খুব 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 কম পাবে। তোমরা এতটুকু চ্যালেঞ্জ বা এতটুকু কনফিডেন্ট কিন্তু আমাদের আছে। সো তোমরা যদি এ ধরনের মডেল টেস্টে পরীক্ষা দিতে চাও, যারা এখনো পর্যন্ত পার্টিসিপেট করনি আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়ে যাও। যারা মডেল টেস্ট ব্যাচে ইতিমধ্যেই ভর্তি আসো তো তাদের জন্য ক্লাস এ পর্যন্ত শেষ। আর তোমরা যারা নতুন আসো, এখনো পর্যন্ত আমাদের ক্লাসগুলো আগে কখনো করনি বা আমাদের মডেল টেস্ট সম্পর্কে তোমরা জানো, যারা এখনো পর্যন্ত কোনো ধারণা নাই, তো তাদের জন্য এখন কিছু কথা বলবো। তো চাইলে তোমরা যে কেউ থাকতে পারো। তো ক্লাস মূলত এ পর্যন্ত শেষ, এখন নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো দেখো আমরা এই যে মডেল টেস্টটা আজকে তোমাদেরকে আমরা ব্যাখ্যা সহ এই যে আনসারগুলো বললাম, তো এই মডেল টেস্টের পুরোটাই পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা যারা নতুন তারা এই প্রথম মডেল টেস্টটা তোমরা জাজমেন্ট হিসাবে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা এগুলো দেখতে পারো যে আমাদের মডেল টেস্টগুলো আসলে একটা স্টুডেন্টের জন্য কতটা এক্সক্লুসিভ আর বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে কতটা স্ট্যান্ডার্ড হচ্ছে। আনসারটাও কিন্তু পিডিএফ আকারে দেওয়া থাকবে, দুইটা পিডিএফ দেওয়া থাকবে, একটা হলো যে তোমার আনসার দেওয়া থাকবে আর একটাতে কিন্তু মডেল টেস্ট দেওয়া থাকবে। তো তোমরা যারা মনে করছো যে টাকা দিয়ে আবার মডেল টেস্ট দেওয়ার কি আছে, তো এই মডেল টেস্ট দেওয়ার কি আছে এই বিষয়টা কিন্তু তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করছো তারা হয়তো বুঝতে পারছো যে মডেল টেস্ট দেওয়ার কি আছে। তুমি বাজারে 300 টাকা দিয়ে একটা বই কিনলে মনে করছো এনাফ, না কখনো এনাফ না, এটা কখনোই সম্ভব হয় না। বাজারে একটা মডেল টেস্টে তুমি নিজের মতো পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করবে, এই বিষয়টা কখনোই হয় না। তোমাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে জাজ করতে হবে। একটা এক্সামিনেশন হলের মতো একটা এনভায়রনমেন্ট তোমার দরকার, যে এনভায়রনমেন্টটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি। তো দেখো তোমরা যারা নতুন আমাদের মডেল টেস্টে ভর্তি হতে চাচ্ছ তো তাদের জন্য আমাদের মডেল টেস্ট সম্পর্কে দু একটা কথা বলি। তো দেখো আমাদের এই যে মডেল টেস্ট, আমরা 20 সেট মডেল টেস্ট নিব। একটা সেটের মডেল টেস্ট পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে আর প্রতিদিন কিন্তু আমাদের পরীক্ষাগুলো হচ্ছে। তো তোমরা যারা পরবর্তীতেও পার্টিসিপেট করবে তাদেরকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। আর আমরা যে প্রত্যেকটা ক্লাসের যে আজকের যে 1 নম্বর মডেল টেস্টটা যেমন আমরা ইউটিউবে আপলোড করছি, আর কোনো মডেল টেস্ট কিন্তু ইউটিউবে আপলোড করা হবে না, সবগুলো কিন্তু সিক্রেট গ্রুপে থাকবে। তো এই বিষয়টা, এই যে মডেল টেস্টে ভর্তির বিষয়টা তোমরা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমাদের এই মডেল টেস্টের ফি নিচ্ছি মাত্র 400 টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখো 10ই জানুয়ারি ছিল, আমরা 11ই জানুয়ারি থেকে শুরু করছি, মডেল টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আর প্রশ্ন যে কেমন হবে এটা তো তোমরা দেখতেই পারছো, বুঝতেই পারছো। আর যারা পরীক্ষা দিছে তাদের ভিউটাও তোমরা একটু দেখো, তাদের ওপিনিয়নটা দেখো যে আসলে তারা কতটা সাপোর্ট পাচ্ছে। তোমরা অনলাইন কিংবা অফলাইন এতটুকু চ্যালেঞ্জ তোমাদেরকে আবারও দিচ্ছি। আমরা তোমাদের এই মডেল টেস্টে ভর্তির সময় আমরা একটা কথা বলেছিলাম বা সবসময়ই বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20 বার ভর্তি পরীক্ষা দিলে তুমি যে এক্সপিরিয়েন্সটা অ্যাচিভ করতে পারতে আমাদের 20 সেট মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি সেই এক্সপিরিয়েন্সটা অ্যাচিভ করতে পারবে। তো যারা আমার মনে হয় আমাদের মডেল টেস্টে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সেই জাজমেন্টটা দিবে বা তাদের কাছ থেকে কিন্তু সেই বিষয়গুলো তোমরা জেনে নিবে যে তারা আসলেই একটা পরীক্ষা দিয়েছে, একটা পরীক্ষার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা সে অর্জন করতে পেরেছে কিনা। তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো তোমরা এই বিষয়টা বলবে, আমরা তোমাদের যে কথা দিয়েছিলাম সে অনুযায়ী তোমরা সাপোর্ট পাচ্ছ কিনা। আর দেখো তোমরা যারা নতুন তাদেরকে আমরা সবসময় একটা কথা বলি যে আমরা কখনোই বলি না যে আমাদের এই মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা আমাদের এই মডেল টেস্টই তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এনাফ। অনেকে দেখবে মডেল টেস্টের স্টুডেন্ট ভর্তি করে বলে যে আমাদের কাছ থেকে এতজন স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আসলে একটা মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে কোনো স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো এত বড় অ্যাচিভমেন্ট এটার কিন্তু দাবিদার করা কখনোই উচিত নয়। আমরা কিন্তু কখনোই এই ধরনের কথা বলি না, বরং আমরা বলতে পারি যে আমরা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে ত্বরান্বিত করতে পারি এই মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে, তোমার ল্যাকিংসগুলো ফাইন্ড আউট করতে পারি এবং তুমি যেন বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভলি বেটার পারফরমেন্স করতে পারো এই বিষয়টা আমরা কিন্তু তোমাদেরকে বলতে পারি যে তোমরা যেন ভালো কিছু করতে পারো, এই সাপোর্টটা আমরা দিতে পারি। আমরা কখনোই তোমাদেরকে বলবো না যে এই মডেল টেস্টে পরীক্ষা দিলেই তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। আর যারা এটা বলে এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক এবং ফালতু একটা ধারণা। কারণ মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার মাধ্যমে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত তাহলে তো স্টুডেন্টরা আর এত রাত জেগে পড়াশোনা করার প্রয়োজন থাকতো না কিংবা এত পরিশ্রমের তো কোনো মূল্য থাকতো না। সো এই বিষয়গুলো তোমাদের অনুধাবন করতে হবে। তো তোমরা যারা আসলে নতুন আসো তাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের মডেল টেস্টে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমরা বেস্ট সাপোর্ট পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টে চান্স পাও সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।